আচ্ছা, আমাদের আজকের টপিক হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতিতে স্থানাঙ্কের সাহায্যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব। শুধু ত্রিভুজের ক্ষেত্রফলই না, আমরা আজকে যা শিখব সেটা থেকে যদি বিন্দুর স্থানাঙ্ক জানা থাকে তাহলে যে কোনো সংখ্যক বাহু দিয়ে যদি আমরা এভাবে একটা বহুভুজ আঁকি, এরকম ভাবে যে কোনো সংখ্যক বাহু দিয়ে যদি আমরা একটা বহুভুজ আঁকি, আর এই বহুভুজের যদি প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক আমাদের জানা থাকে তাহলে আমরা এই বহুভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। এইটা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। তো যদিও আমরা ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে শুরু করব, কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল জানা থাকলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যখন আমরা শিখব সেখান থেকে কিভাবে বহুভুজের ক্ষেত্রফলের সূত্র ডিরাইভ করা যায় সেটা আমরা আজকে দেখব। আচ্ছা, এখন আমরা শুরু করি। ধরা যাক স্থানাঙ্কে এটা হচ্ছে আমার এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এখানে আমরা তিনটা বিন্দু কল্পনা করি। এবিসি তিনটা বিন্দু মনে করলাম। এটা হচ্ছে এ বিন্দু, এটা স্থানাঙ্ক ধরে নিলাম x1 y1। এটা হচ্ছে বি বিন্দু, যেটার স্থানাঙ্ক x2 y2। আর এটা হচ্ছে সি বিন্দু, যেটার স্থানাঙ্ক x3 y3। তিনটা স্থানাঙ্ক এবিসি এর। এখন আমরা এবিসি ত্রিভুজটা আঁকি। এই এবিসি ত্রিভুজটা আঁকা হলো। এইটাকে একটু এখানে সরাই নিলে সুবিধা হবে। আচ্ছা, এখন এই এবিসি ত্রিভুজের তিনটা বিন্দুর স্থানাঙ্কের সাহায্যে যদি আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমরা কি কাজ করব। এই প্রতিটা বিন্দু থেকে আমরা এভাবে এক্স অক্ষের উপর লম্ব আঁকবো। লম্ব আঁকা হলো। এটা হচ্ছে আমার ও এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। লম্ব আঁকার পর এই লম্বগুলোর নাম দিলাম আমরা এল, এম এবং এন। দ্যাট ইজ আমাদের এএল, সিএম এবং বিএন, এই তিনটা লম্ব। এখন আমরা এখানে কি পাচ্ছি? আমরা এখানে দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, আর এল এম এবং এসি হচ্ছে তির্যক, কাজেই এ এল এম সি হচ্ছে একটা ট্রাপিজিয়াম। আবার সি এম এন বি হচ্ছে আরেকটা ট্রাপিজিয়াম, আর এ এল এন বিও হচ্ছে আরেকটা ট্রাপিজিয়াম। তো তোমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার জন্য যে ফর্মুলা, এটা তোমরা নিশ্চয়ই ক্লাস 8-এ শিখে আসছো। এই ফর্মুলাটা আমি এখানে একটু লিখে দিচ্ছি এই পাশে। এটা যদি একটা ট্রাপিজিয়াম হয়, তো ট্রাপিজিয়ামের দুইটা সমান্তরাল বাহু যদি যথাক্রমে এ এবং বি হয়, আর এই দুই সমান্তরাল বাহুর ব্যবধান, এই ব্যবধানটা যদি এইচ হয়, এটা যদি এইচ হয়, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে এরিয়া। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলকে যদি আমরা এরিয়া এ বলি, তাহলে এ ইকুয়ালস টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এ প্লাস বি ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব এইচ। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা। এই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করব।
আচ্ছা, এখন আমরা বলি ত্রিভুজ ক্ষেত্র এবিসি ইকুয়ালস টু, আমরা যেটা বলতে পারি সেটা হলো যে সম্পূর্ণ বহুভুজ এ এম, আমরা বলতে পারি এ এল এন বি সি, এটা হচ্ছে একটা পঞ্চভুজ। তাহলে ত্রিভুজ ক্ষেত্র এ বি সি ইকুয়ালস টু, আমরা পঞ্চভুজ বা পঞ্চভুজ না, আমরা যদি বলি এই ট্রাপিজিয়ামটা এবং এই ট্রাপিজিয়ামটা, তাহলে এখানে যদি আমরা লিখি যে ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম এ এল এম সি, এ এল এম সি প্লাস ট্রাপিজিয়াম সি এম এন বি, সি এম এন বি, সি এম এন বি, তাহলে টোটাল ক্ষেত্রফলটা পাওয়া গেল। তা থেকে যদি আমরা ট্রাপিজিয়াম এ এল এন বি বাদ দেই, এ এল এন বি বাদ দেই, তাহলে আমরা ত্রিভুজ ক্ষেত্র এবিসি পেয়ে যাব। এখন ট্রাপিজিয়াম এ এল এম সি কে আমরা লিখতে পারি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, অর্থাৎ এ এল প্লাস সিএম, এ এল প্লাস সিএম ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই এতটুকু, দ্যাট ইজ ইন্টু এলএম প্লাস এই ট্রাপিজিয়াম হবে হচ্ছে হাফ ইন্টু সিএম এন বি ট্রাপিজিয়াম, দ্যাট ইজ এটার সমান্তরাল বাহু হচ্ছে সিএম এবং বিএন, সিএম প্লাস বিএন ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, দ্যাট ইজ এমএন ইন্টু এমএন, মাইনাস আবার এখানেও ট্রাপিজিয়াম, এখানেও হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সরি এ এল এন বি, এ এল এন বি কে আমরা লিখতে পারবো এ এল প্লাস এন বি, এ এল প্লাস এন বি ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এল এন ইন্টু এল এন। এই আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের এটা লিখে ফেললাম। এখন আমরা এই যে মানগুলো, যেই রেখাগুলোকে আমরা, যে রেখাংশগুলোকে আমরা লিখলাম, প্রত্যেকটা রেখাংশকে এখন আমরা স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করতে পারবো। আচ্ছা, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে হাফটাকে কমন নিয়ে ফেললাম, কমন নিয়ে এখন এ এল কে কি লিখতে পারবো, এ এল, যেহেতু এ বিন্দুটা হচ্ছে x1 y1, এ বিন্দুটা হচ্ছে x1 y1, তাহলে ও এল হচ্ছে x1, এ এল হচ্ছে y1, তাহলে এ এল হচ্ছে y1। আচ্ছা, সিএম, যেহেতু সি হচ্ছে x3 y3, তাহলে ওএম হচ্ছে x3, এখান থেকে এতটুকু পর্যন্ত x3, এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে y3, তাহলে y1 প্লাস y3। আর এলএম, এখন এলএমটা কি, এলএমটা হচ্ছে এখান থেকে এতটুকু হচ্ছে x3, আর এখান থেকে এতটুকু হচ্ছে x1, তাহলে এই দূরত্ব যদি x1 হয়, এটুকু যদি x3 হয়, তাহলে এই ব্যবধানটুকু হবে x3 মাইনাস x1, তাহলে এখানে আমরা লিখবো lm ইকুয়ালস টু লিখবো x3 মাইনাস x1, তারপর প্লাস এই হাফ তো এখানে কমন নেওয়া হয়েছে। এখন সিএম কে আমরা সেই আগের মতো এই সিএম হচ্ছে আমাদের y3, আর বিএন হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত x2, আর এখান থেকে এতটুকু পর্যন্ত y2, কারণ বি এর স্থানাঙ্ক হচ্ছে x2 y2, তাহলে প্লাস y2। আর mn বলতে আমরা কি বুঝবো, mn মানে হচ্ছে এইটুকু হচ্ছে mn, তাহলে এইটুকু যদি mn হয়, এতটুকু পর্যন্ত হচ্ছে x2 আর এতটুকু পর্যন্ত হচ্ছে x3, তাহলে x2 মাইনাস x3, এটা হবে x2 মাইনাস x3, তাহলে এটাকে আমরা লিখবো x2 মাইনাস x3। তারপর আবার al বলতে আমরা y1 কে বুঝবো, al হচ্ছে y1, আর nb হচ্ছে y2 প্লাস y2, আর ln মানে হচ্ছে এই এতটুকু, এখান থেকে এতটুকু,
তাহলে এইটুকু হলো আমাদের x2 আর এইটুকু হলো আমাদের x1, তাহলে এইটুকু হচ্ছে x2 মাইনাস x1, তাহলে এটুকু আমরা লিখবো x2 মাইনাস x1। আমাদের কাজ শেষ। এখন দেখা যাচ্ছে যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা এই স্থানাঙ্কগুলোর মাধ্যমেই পাওয়া যাবে। এখন এখানে হাফ রাখলাম, এখানে আমরা এটাকে গুণ করে ফেলি, গুণ করে ফেললে আমরা পাচ্ছি y1 x3 y1 x3 minus x1 y1 minus x1 y1 plus x3 y3 x3 y3 minus x1 y3 x1 y3। আচ্ছা, তারপর এখানে আমরা গুণ করলে পাবো প্লাস y3 x2 or x2 y3 y3 x3 minus y3 x3, তারপরে x2 y2 প্লাস x2 y2, তারপরে y2 x3 মাইনাস y2 x3। তারপর এখানে যেটা পাবো সেটা হচ্ছে y1 x2 y1 x2, তাহলে মাইনাস y1 x2 y1 x2, এই মাইনাসের জন্য মাইনাস, তারপর হচ্ছে y1 x1, এই মাইনাস মাইনাস মিলে এটা হয়ে যাবে প্লাস y1 x1, তারপরে y2 x2, এই প্লাস কিন্তু এটার জন্য মাইনাস মাইনাস x2 y2, তারপর y2 x1 y2 x1 বা x1 y2 ও লিখতে পারি, x1 y2 এই মাইনাসে মাইনাসে প্লাস প্লাস x1 y2, এই আমরা পেলাম। এখন এখানে দেখো x3 y3 x3 y3 কাটা যাবে, x1 y1 এই x1 y1 x1 y1 নেগেটিভ x1 y1 পজিটিভ, এই x2 y2 নেগেটিভ, আবার এখানে কোথাও x2 y2 পজিটিভ পেলাম। এখন আমরা এটাকে সাজাই, হাফ ইন্টু আমরা যেটা পাচ্ছি সেটা হলো একটু সাজিয়ে লিখবো আর কি, আমরা x1 y2 x1 y2 x1 y2 প্লাস x2 y3, এই যে প্লাস x2 y3 প্লাস x2 y3, তারপরে হচ্ছে প্লাস x3 y1 প্লাস x3 y1 মাইনাস y1 x2 কোথাও পাবো, এই যে এখানে হচ্ছে y1 x2 y1 x2, তারপর মাইনাস y2 x3 মাইনাস y2 x3, তারপর এখানে হচ্ছে মাইনাস y3 x1 মাইনাস y3 x1। তাহলে আমরা পেলাম যে x1 y1 x2 y2 x3 y3 যদি তিনটা বিন্দুর স্থানাঙ্ক হয়, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এরকম x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 মাইনাস x1 y2 মাইনাস x2 y3 মাইনাস x3 y3 x1। তাহলে আমরা এটা লিখব যে a b c, যেখানে a হচ্ছে x1 y1, b হচ্ছে x2 y2, c হচ্ছে x3 y3, এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু x1 y2 1 হলে 2 প্লাস x2 y3 প্লাস x3 হলে 3 এর পরে y1 মাইনাস y1 কে আগে নিব, তারপর x2 মাইনাস তারপরে y2, এখন এই মাইনাস কে এখানে যদি ব্র্যাকেটের ভিতরে প্লাস দিয়ে লিখি তাহলে এগুলো সব প্লাস হয়ে যাবে, y1 এর পরে y2 x3 প্লাস y3 x1, 2 3 1 চক্রক্রমিক ভাবে আসবে, এখানেও 1 2 3 চক্রক্রমিক ভাবে আসছে। এইটা লিখতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল। এইভাবে করে আমরা ক্ষেত্রফল মুখস্থ করতে পারি, এটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, হাফ ইন্টু x1 y2 মাইনাস x2 y1, এটাকে যদি এইভাবে করে লিখি x1 y2 মাইনাস এটাকে লিখতে পারি x2 y1 প্লাস x2 y3
x2 y3 minus x2 y3 minus y2 x3 y2 x3 প্লাস আবার লিখতে পারি x3 y1 minus y3 x1। এটাও হচ্ছে আরেকটা ফর্ম। তো আমরা এই জিনিসটা বানানোর জন্য আমরা একটা কাজ করি, এই যে আমরা এখানে x1 x2 x3 লিখলাম, আমরা x1 x2 x3 লেখার পর যদি একটা এক্সট্রা আবার x1 লিখি, তারপর এখানে y1 y2 y3 লেখার পর আবার এখানে একটা এক্সট্রা y1 লিখলাম, লেখার পর এইটা থেকে আমরা এই রাশিটা পাওয়ার জন্য একটা সহজ রুল চিন্তা করি। আমরা যদি এরকম চিন্তা করি, এই ক্রস থেকে এই ক্রস বাদ দিতে হবে, আবার এই ক্রস থেকে এই ক্রস বাদ দিতে হবে, এই ক্রস থেকে এই ক্রস বাদ দিতে হবে। এই হচ্ছে আমাদের কাজ এবং সবগুলোকে যোগ করতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখি x1 y2 মাইনাস এটার বিয়োগফল x2 y1 প্লাস x2 y3 মাইনাস এই ক্রস, দ্যাট ইজ y2 x3 তারপরে প্লাস x3 y1 মাইনাস y3 x1। তো এভাবে করে আসলে আমরা এটাকে মনে রাখতে পারি। দ্যাট ইজ আমরা এরকম ভাবে যদি এটাকে আমরা একটা এক্সপ্রেশন মনে করতে পারি, যে 3 বিন্দুর জন্য এরকম একটা এক্সপ্রেশন, যে এক্সপ্রেশনটাকে আমরা এভাবে লিখবো, এভাবে ভাঙাবো। হ্যাঁ, এরকম একটা নিয়ম আমরা ডিফাইন করতে পারি। এরকম ভাবে যদি এক্সপ্রেশনটা লিখি, আবার এটাকে আরেকটা সহজ পথও আছে, আমরা এরকম ভাবেও লিখতে পারি। দ্যাট ইজ আমরা এই সবগুলা গুণফলকে যোগ করব, তারপর এই সবগুলা গুণফলকে বিয়োগ করব। দ্যাট ইজ আমরা x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 থেকে তারপরে আমরা এই সবগুলাকে বিয়োগ করব হচ্ছে মাইনাস x2 y মাইনাস y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x1। এভাবে করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, আর সেটার আগে একটা হাফ দিতে হবে। তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য এখন আমরা একটা উদাহরণ সলভ করি। যে ধরা যাক কোন একটা ত্রিভুজ ABC, যেখানে বলা হয়েছে A হচ্ছে 4 1, B হচ্ছে -2 3, C হচ্ছে 1 -5। তাহলে এইভাবে করে আমরা ABC, তাহলে এটা হচ্ছে আমাদের x1 y1, আর এটা হচ্ছে x2 y2, আর এটা হচ্ছে x3 y3। তাহলে এই ক্ষেত্রফলটা বের করার জন্য আমরা কি করব, আমরা লিখব x1 x2 x3। তাহলে আমরা লিখব ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ অফ x1 x2 x3। আমরা এখানে 4 হলো x1, -2 হলো x2, আর 1 হলো x3, তারপরে আবার আমরা লিখব x1। ঠিক y1 y2 y3, y1 হচ্ছে আমাদের 1, y2 হচ্ছে 3, আর y3 হচ্ছে -5, তারপরে আবার y1 হচ্ছে আমাদের 1। এখন আমরা ক্ষেত্রফলটা লিখতে পারবো সোজা, এই গুণফল যোগ এই গুণফল যোগ এই গুণফল, দ্যাট ইজ 4 into 3, তারপরে প্লাস -2 -5, দ্যাট ইজ 10, তারপরে 1 1, দ্যাট ইজ 1। এটা থেকে আমাকে বিয়োগ করতে হবে, বিয়োগ এই গুণফল যোগ এই গুণফল যোগ এই গুণফল, দ্যাট ইজ -2, এই গুণফল হচ্ছে -2, এই গুণফল হচ্ছে 3, মানে 3 into 1 প্লাস 3, তারপরে এই গুণফল হচ্ছে -5 into 4, দ্যাট ইজ -20। তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম হাফ ইন্টু 12 প্লাস 10 প্লাস 1, 12 প্লাস 10 হচ্ছে 22, প্লাস 1 হচ্ছে 23। এখান থেকে আমাকে বিয়োগ করতে হবে
-20 -2, -20 -2 হচ্ছে -22 +3, -22 +3 হচ্ছে -19, তারপরে মাইনাস অফ -19, তার মানে +19। -22 +3, -22 +3 হচ্ছে -19, মাইনাস অফ -19 হচ্ছে +19। তাহলে এটা হয়ে গেল হাফ অফ 9 আর 3 হচ্ছে 2, সরি এটা হচ্ছে 12, 1, 42, হাফ ইন্টু 42, দ্যাট ইজ 21 বর্গ একক। এভাবে করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো যদি ত্রিভুজের 3টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে। তো এখানে যেভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারলাম, যদি ত্রিভুজ না বলে চতুর্ভুজ বা অন্য যে কোনো কিছু থাকে এবং বিন্দুগুলো যদি এইরকম ভাবে থাকে, যেমন দেখা গেল যে আমরা আরেকটা এক্সাম্পল একটু করি, যে ধরা যাক একটা চতুর্ভুজ এ বি সি ডি, এই চতুর্ভুজটার এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1 2, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -3 4, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 7 1, ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -8 5। এই হচ্ছে এবিসিডি। এখন এই এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল যদি আমাকে বের করতে হয় তাহলে আমরা কি করব? আমরা প্রথম এই 4টা বিন্দুকে বসাই এখানে, না এই 4টা বিন্দুকে আমরা 4টা বিন্দুর স্থানাঙ্ককে আগে আমরা স্থানাঙ্কের নিয়মে একটু বসাই। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করব, আমরা দেখব যে সবচেয়ে বেশি মান সম্পন্ন যে স্থানাঙ্ক সেই স্থানাঙ্কটা আমরা আগে বসাবো। কারণ হলো যে যদি আমরা কম মান সম্পন্ন স্থানাঙ্ক, ধরা যাক আমি যদি এতটুকুকে 1 ধরে ফেলি, পরবর্তীতে বেশি মান সম্পন্ন স্থানাঙ্ক বসাতে হলে হয়তো আমি অক্ষের বাইরে চলে যাব। এই জন্য আমরা বেশি মান সম্পন্ন স্থানাঙ্কটাকে আগে বসাবো, তাহলে সেই অনুপাতে কম মান সম্পন্ন স্থানাঙ্কগুলোকে আমরা বসাতে পারবো। তাহলে ডি ইকুয়ালস টু হলো -8 5, ধরে নিলাম আমার এতটুকু হচ্ছে -8, এতটুকু যদি -8 হয় তাহলে এতটুকু হবে -4, তাহলে এতটুকু হবে -2, তাহলে এটা 1, এটুকুও 1, এটুকুও 2, এটুকু 1, এটুকু 1। অর্থাৎ এটা যদি -8 হয় তাহলে আমরা এখন 1 সেই অনুপাতে এতটুকু আমরা বের করে নিলাম, তাহলে -8 5, তাহলে 1 2 3 4 5। তাহলে আমাদের বিন্দুটার অবস্থান হবে মোটামুটি ভাবে এখানে। তাহলে এটা হচ্ছে আমার ডি বিন্দু। তাহলে আমরা ডি কে স্থানাঙ্কিত করি, ডি হচ্ছে -8 5। আচ্ছা, এ হচ্ছে 1 2, ঠিক আছে, আমরা এ কে, এ হচ্ছে এখানে x ইকুয়ালস টু 1, y ইকুয়ালস টু 2, তাহলে হচ্ছে এ 1 2 বিন্দুটা হচ্ছে এখানে। আচ্ছা, বি হচ্ছে -3 4, বি হচ্ছে -3 1 2 3, -3 আর +4, তার মানে এখানে 2, এইখানে 4। এই হচ্ছে আমার বি বিন্দুর স্থানাঙ্ক, এটাকে আমরা লিখলাম বি -3 4। সি বিন্দু হচ্ছে 7 1, সি বিন্দু হচ্ছে 7 1, 7 1 বিন্দুটা কোথায় হবে? 7 1 বিন্দুটা হলো 1 2 3 4 5 6 7। আচ্ছা, আমরা একটু চতুর্ভুজ বানানোর জন্য 7 1 বিন্দুটা দেখলে আমরা দেখতেছি যে চতুর্ভুজ আসলে হওয়াটা, বানানোটা, চতুর্ভুজের চেহারাটা ভালো হবে না। যদি আমরা ওটাও বের করতে পারবো, কিন্তু আমরা এটাকে 7 -4 চিন্তা করি, বিন্দুটাকে মনে করি 7 -4। আচ্ছা, তাহলে 1 2 3 4 5 6 7, -4 হলে আবার 1 2 3 4, তাহলে 7 -4 বিন্দুটার অবস্থান মোটামুটি এখানে। তাহলে এটা হচ্ছে সি হচ্ছে 7 -4। আচ্ছা, এখন আমরা দেখতেছি যে আমাদের চতুর্ভুজটা এ বি সি ডি হয় কিনা। আমরা এ থেকে বি তে গেলাম, তারপর আমরা
বি থেকে সি তে গেলাম, তারপর আমরা সি থেকে ডি তে গেলাম, দেখা গেল আমাদের চতুর্ভুজ হয় নাই, অর্থাৎ চতুর্ভুজটা কিন্তু এবিসিডি হচ্ছে না। কিন্তু এই জিনিসটা জেনে রাখো যে যদি তিনটা বিন্দু হয়, যেমন এ বি সি তিনটা বিন্দু, তাহলে আমি যদি বলি এবিসি তাহলে ত্রিভুজ হবে, যদি আমরা বলি এসিবি তাহলেও ত্রিভুজ হবে, যদি বলি বিএসি তাহলেও ত্রিভুজ হবে, যদি আমি বলি সিএবি তাহলে ত্রিভুজ হবে, যদি বলি সিবিএ তাহলেও ত্রিভুজ হবে। অর্থাৎ তিনটা বিন্দুর ক্ষেত্রে বিন্দুর যে কোনোটাকে প্রথমে নেই না কেন, বিন্দুর ওরিয়েন্টেশন আমরা যেমনই নেই না কেন, সবসময়ই আমরা একটা সাকসেসফুল ত্রিভুজ পাবো। কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি চারটা বিন্দু দেওয়া থাকে এবং তারা যদি এরকম ভাবে চক্রক্রমিক ভাবে বা তারা যদি ক্রমান্বয়ে দেওয়া না থাকে, যদি স্থানাঙ্কগুলো উল্টাপাল্টা থাকে, তাহলে কিন্তু যে কোনো ভাবে আমরা চতুর্ভুজ পাবো না। যেমন অ্যাকচুয়ালি এই চতুর্ভুজটা হতে পারে এরকম, এই চতুর্ভুজটা হতে পারে এ বি ডিসি, এই চতুর্ভুজটা এ বি ডিসি হতে পারে, এই চতুর্ভুজটা বিডি, আমরা এই রেখাগুলোকে যোগ করে ফেলি আরো বোঝা যাবে, তারপরে এ আর এটাও যোগ করে ফেললাম। তার মানে এই চতুর্ভুজটা কি কি হতে পারে? এই চতুর্ভুজটা এ বি ডিসি হতে পারে, এই চতুর্ভুজটা বিডি সিএ হতে পারে, এই চতুর্ভুজটা বিডি সিএ হতে পারে, এই চতুর্ভুজটা বিএ সিডি হতে পারে। মানে অর্থাৎ এমন ভাবে চতুর্ভুজটা তৈরি হতে হবে যাতে ওই বিন্দুগুলোকে ক্রমান্বয়ে নিলে চতুর্ভুজটা তৈরি হয়। তাই তোমাদের যেটা করতে হবে যে চতুর্ভুজের ক্ষেত্রফল সংক্রান্ত ক্ষেত্রে যদি মেনশন করে দেওয়া না হয় যে চতুর্ভুজটা এবিসিডি, তাহলে তোমরা বুঝে নিবা যে এখানে কোনো ঘাপলা থাকতে পারে। অর্থাৎ এমনও হতে পারে যে এবিসিডি চতুর্ভুজ হবে না, তখন বিন্দুগুলোকে বসিয়ে আমরা x1 y1 x2 y2 x3 y3 x4 y4 চিন্তা করব আর কি। তো এখন এখানে আমরা দেখতেছি যে যদি এই চারটা বিন্দু নিয়ে চতুর্ভুজ হয়, তাহলে এ কে প্রথম বিন্দু ধরলে বি কে দ্বিতীয় বিন্দু ধরা যাবে না। যদি আমি বি কে দ্বিতীয় বিন্দু ধরি, তাহলে ডি কে তৃতীয় বিন্দু ধরতে হবে এবং সি কে চতুর্থ বিন্দু ধরতে হবে, অর্থাৎ চতুর্ভুজটা হবে এবিডিসি। কিন্তু আমি যদি এ কে প্রথম বিন্দু ধরি, তাহলে সি কে দ্বিতীয় বিন্দু ধরলে ডি কে তৃতীয় বিন্দু এবং বি কে চতুর্থ বিন্দু ধরতে হবে। তাহলে এখন আমরা চতুর্ভুজটাকে এবিডিসি বললাম আমরা, তাহলে আমরা বললাম যে এখানে আমাদের চতুর্ভুজ হচ্ছে এবিডিসি, এই হলো আমাদের চতুর্ভুজ। তাহলে এবিডিসি এর জন্য আমরা এখানে লিখলাম এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2, এটা হচ্ছে x3 y3, আর সি হচ্ছে x4 y4 y4। তাহলে আমরা যেটা লিখতে পারবো যে ক্ষেত্রফল সমান হাফ অফ, এখানে এইরকম ভাবে যেমন ত্রিভুজের ক্ষেত্রে যেরকম আমরা x1 x2 x3 লিখে x1 লিখছিলাম, এখানে x1 x2 x3 x4 লিখে x1 লিখব, তারপর y1 y2 y3 y4 এর লিখে তারপরে আবার y1 লিখব, এবং এইভাবে করে আমরা এই এক্সপ্রেশনটা থেকে ক্ষেত্রফলটাকে বের করতে পারবো। তাহলে আমরা এখন এই পাশে ক্ষেত্রফলটা লিখি, ক্ষেত্রফল সমান হাফ অফ আমাদের x1 y1 হচ্ছে আমাদের a x1 y1, তাহলে a b d c, তাহলে a হচ্ছে আমরা x1 হচ্ছে a তার মানে 1, তারপরে b হচ্ছে x2 হচ্ছে b তার মানে -3, তারপর হচ্ছে x3 হচ্ছে d মানে হচ্ছে -8, আর x4 হচ্ছে c মানে হচ্ছে আমাদের 7। তাহলে x4 এর পরে আবার আমার x1 লিখতে হবে, x1 লিখলে আমরা আবার a লিখবো, দ্যাট ইজ আমরা আবার 1 কে রিপিট করব। ঠিক x1 x2 x3 x4 y1 y2 y3 y4, তাহলে y1 হচ্ছে আমার 2, আর y2 হচ্ছে 4, y3 হচ্ছে 5, আর y4 হচ্ছে আমাদের -4। ঠিক একইভাবে আবার y1 কে যদি রিপিট করি তাহলে আমরা 2 লিখব। এখন আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। ক্ষেত্রফল হচ্ছে
হাফ ইন্টু এই গুণফল, এই গুণফল, এই গুণফল, এই গুণফল, এই গুণফলগুলোর যোগফল, দ্যাট ইজ 1 ইন্টু 4। 1 ইন্টু 4 হচ্ছে 4, -3 ইন্টু 5 হচ্ছে -15, -8 ইন্টু -4 হচ্ছে +32, তারপর 7 ইন্টু 2 হচ্ছে +14। এখান থেকে আমাকে মাইনাস করতে হবে, আমরা এটাকে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, এরপর এখান থেকে মাইনাস করতে হবে 2 ইন্টু -3 দ্যাট ইজ -6, তারপর 4 ইন্টু -8 মানে -32, 5 ইন্টু 7 মানে হচ্ছে +35, তারপরে -4 ইন্টু 1 দ্যাট ইজ -4। এখন এটা ক্যালকুলেশন করব, হাফ ইন্টু 4 ইন্টু -15, 4 ইন্টু সরি 4 -15, এখানে হচ্ছে 32 আর 4 হচ্ছে 36, 36 আর 14, 36 আর 14 হচ্ছে 50, 36 আর 14 হচ্ছে 50, 50 থেকে 15 বাদ দিলে আমরা পাবো 35, এটা হচ্ছে 35। আর -6 আর -4 মিলে 10 হবে, -10 আর -32 মিলে -42 হবে, তাহলে -42 -42 আর 35, 35, আচ্ছা 2, আচ্ছা 5 মানে 5 -42 এটা হবে হলো 42, এটা হচ্ছে 7, 5 আছে 12 হবে 7 হলে 1, তাহলে -7, এটা হলো এইখানে ফলাফল হবে -7, তার মানে -7 তার মানে +7, তাহলে 35 + 7 হচ্ছে 42, 35 + 7 হচ্ছে 42, তার মানে হাফ ইন্টু 42 সমান 21, দ্যাট ইজ 21 বর্গ একক। এভাবে করে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফলও বের করতে পারবো। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল এবং চতুর্ভুজের ক্ষেত্রফল দুটোই আমরা বের করার ফর্মুলা শিখে ফেললাম স্থানাঙ্ক জানা থাকলে। তো এই যে এই চ্যাপ্টারটা মূলত তোমাদের এই ক্ষেত্রফল সম্পর্কিতই, যে স্থানাঙ্ক থেকে আমরা কিভাবে ক্ষেত্রফল বের করব এই সম্পর্কিতই হচ্ছে আমাদের চ্যাপ্টার। আর আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে যে আমাদের ওই ক্ষেত্রফল বের করার জন্য এখানে আরেকটা জিনিসকে এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে, সেটা হলো যে ত্রিভুজের 3টা বাহু যদি জানা থাকে তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য আমরা দূরত্বের ফর্মুলা দিয়ে বের করতে পারি এবং সেখান থেকে ক্ষেত্রফল বের করতে পারি। সেটা আমরা বের করব হচ্ছে যে যদি আমি এই ফর্মুলাটা না জানি বা এই ফর্মুলা যদি আমাকে অ্যাপ্লাই করতে না বলে তাহলে আমরা সেরকম ভাবে এই ক্ষেত্রফলগুলো বের করতে পারবো। এখন দেখো যে আমরা একটু প্রশ্নমালায় যাই, এইটাই তোমাদেরকে আমি দেখালাম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা, এই যে এই পদ্ধতি এখানে বলা আছে বইতে। এখন আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে, আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা বিন্দু সমূহকে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধরি, এটা একটু বলার দরকার আছে। সেটা হলো যে এই যে আমরা দেখো আমরা এ বি সি ডি, আমরা এ বি ডি সি অর্থাৎ এইরকম ভাবে সাইকেল নিলাম, এতে করে আমরা ক্ষেত্রফল যা পেলাম, আমরা যদি বিন্দুগুলোকে এইরকম উল্টা করে নিতাম তাহলে এই ক্ষেত্রফলটা নেগেটিভ পেতাম। অর্থাৎ কোনো ক্ষেত্রফলের বিন্দুগুলো যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে চুজ করা হয় তাহলে ক্ষেত্রফলের পজিটিভ মান পাওয়া যাবে, আর যদি বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে চুজ করা হয় তাহলে ক্ষেত্রফলের নেগেটিভ মান পাওয়া যাবে। এখন যদি তুমি ক্ষেত্রফলের নেগেটিভ মান পাও কখনো, তখন তুমি বুঝবা যে তুমি যে 1 2 3 ধরছো সেই 1 2 3 ধরাটা হয়তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়েছে, কাজেই তখন ক্ষেত্রফলের নেগেটিভ মানটাকে, যেহেতু ক্ষেত্রফল নেগেটিভ হতে পারে না, আমরা নেগেটিভ মান যাই পাবো সেটাকে আমরা পজিটিভ করে অ্যান্সার হিসাবে ক্ষেত্রফল লিখব। এটা হচ্ছে বিষয়। এখন অনুশীলনী 11.2-এ এই যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করারই সব অঙ্ক, এখানে আমাদের সব ক্ষেত্রেই, আচ্ছা এখানে আমরা একটা অঙ্ক বলছে যে 3টা বিন্দুর স্থানাঙ্ক এবং এখানে AB = BC হলে A এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো এবং A এর মানের সাহায্যে যে ত্রিভুজ গঠিত হয় তার ক্ষেত্রফল বের করো।
অর্থাৎ অঙ্কটা হচ্ছে a minus 2 1 a minus 2 1 a minus 2 1 একটা বিন্দু, তারপর b 10 6 b 10 6 b 10 6, তারপর c হচ্ছে a minus 6 c হচ্ছে a minus 6 c হচ্ছে a minus 6। বলা হয়েছে এই তিনটা বিন্দু দিয়ে একটা ত্রিভুজ, এবং পরবর্তী শর্ত বলা হয়েছে যে এটা হচ্ছে তোমাদের 11.2 এর 6 নম্বর অঙ্কটা আমি করতেছি। এরপরে শর্ত বলা হয়েছে ab equals to bc, শর্ত হচ্ছে ab equals to bc। তো এই শর্ত থেকে আমাদের a এর মান বের করতে হবে। ab equals to bc হলে আমাদের বের করতে হবে a equals to what, তারপরে আমাদের ত্রিভুজ abc এর ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা, যেহেতু বলা হয়েছে ab equals to bc, তাহলে ab এর জন্য সেই দূরত্বের ফর্মুলা আমরা ব্যবহার করব। দূরত্বের ফর্মুলা হচ্ছে -2 - 10 হোল স্কয়ার প্লাস 1 - 6 হোল স্কয়ার ইকুয়ালস টু bc হচ্ছে 10 - a হোল স্কয়ার প্লাস 6 - 6, তার মানে 6 + 6 হোল স্কয়ার। এখন এখানে স্কয়ার রুট থাকতো, কিন্তু স্কয়ার রুট দিয়ে ab ইকুয়ালস টু bc এর জন্য স্কয়ার রুট, কিন্তু স্কয়ার করলে স্কয়ার রুট উঠে যাবে, তাই আমরা স্কয়ার রুট লিখলাম না। তাহলে এখানে -10, তাহলে এখানে হবে 144, আর এখানে হবে +25 ইকুয়ালস টু, এটা হচ্ছে 100 প্লাস a স্কয়ার মাইনাস 20a প্লাস 36, তাহলে এটা ইকুয়ালস টু হচ্ছে a স্কয়ার মাইনাস 20a আর 100 136, এখানে হচ্ছে 144 25 থেকে 136, 144 আর 25 হলো 169, 169, এটা থেকে 136 বাদ যাবে, 136 বাদ যাবে, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3, 9 - 6 6 - 3, তাহলে 136, 36 বাদ গেলে হবে, মানে এটা ওই পাশে আসলে 33 হবে, এখানে এই 33 ওই পাশে -33 ইকুয়ালস টু 0। তাহলে a স্কয়ার মাইনাস 20a ইকুয়ালস টু 33। a স্কয়ার মাইনাস 20a ইকুয়ালস টু, আবার একটু দেখি, 9 - 6 6 - 3, 144 169, a স্কয়ার 136 মাইনাস 20a, হ্যাঁ ঠিক আছে, 20a প্লাস 36, এখানে 100 আর এখানে, ও না, এখানে তো প্লাস 36, আমি এটা ভুল করছি, এটা হবে 6 6 হচ্ছে 12 12 12 হচ্ছে 144, এখানে হবে 144, তাহলে 144 144 ক্যান্সেল, তাহলে এখানে হবে হচ্ছে আমাদের স্কয়ার প্লাস 20a মাইনাস 25 মাইনাস 25, তাহলে 25 যদি হয় স্কয়ার প্লাস 20a মাইনাস 25, স্কয়ার মাইনাস 20a মাইনাস 25, তাহলে এটা কত হবে, তাহলে a ইকুয়ালস টু আমরা দ্বিঘাত সমীকরণ অনুসারে যদি লিখি -b, দ্যাট ইজ 20 প্লাস মাইনাস স্কয়ার রুট অফ b স্কয়ার মানে 400 মাইনাস 4ac, তার মানে হচ্ছে প্লাস b স্কয়ার মাইনাস 4ac প্লাস 100 ডিভাইডেড বাই ডিভাইডেড বাই 2, তার মানে a এর মান হচ্ছে 20 প্লাস মাইনাস স্কয়ার রুট অফ 400 প্লাস 100 স্কয়ার রুট অফ 500 ডিভাইডেড বাই 2। তাহলে এটা 2 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো 10 প্লাস মাইনাস স্কয়ার রুট অফ 5, তার মানে 10 রুট ওভার 5, 10 রুট ওভার 5 মানে হচ্ছে 5 রুট ওভার 5, তাহলে এখানে 10 স্কয়ার করলে 10, 5 রুট ওভার 5,
তাহলে 10 প্লাস মাইনাস 5√5 এটা হচ্ছে a এর মান। তাহলে আমরা a এর দুইটা মান বের করতে পারলাম। a ইকুয়ালস টু 10 প্লাস মাইনাস 5√5। তাহলে a b c, c এর ক্ষেত্রে হচ্ছে 5√5 10। আচ্ছা, অঙ্কটার উত্তরটা এরকম, এটা হয়তো একটু কমপ্লিকেটেড উত্তর আসবে যদি আমি ভুল না করে থাকি। আমি একটু দেখি, -2 1, আমি স্থানাঙ্কগুলো ঠিক লিখছি কিনা। 10 6 আর a -6, দেখি 10 6 a -6, যদি আমার ক্যালকুলেশন ভুল না হয় তাহলে এটাই হচ্ছে a এর মান। এখন যদি আমরা a এর মান লিখি তাহলে এখানে আমাদের c এর স্থানাঙ্ক হচ্ছে, c এর স্থানাঙ্ক আমরা লিখব 10 প্লাস 5√5, 6 -6 এটা, অথবা c এর আরেকটা স্থানাঙ্ক হবে হচ্ছে 10 মাইনাস 5√5, 5√5, -6। তাহলে এখানে আমাদের x1 y1 x2 y2 x3 y3 সবই পেলাম। তাহলে যখন ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব, x1 কে এটা, x2 কে এটা, x3 কে এটা বসাবো, বসায় একটা ক্ষেত্রফল বের করব। আবার x1 কে এটা, x2 y1 কে এটা, y1 কে 1, y2 কে 6 এবং y3 কে -6 বসিয়ে আরেকটা ক্ষেত্রফল বের করব, মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। দ্যাট ইজ, আমি তোমাদের দেখালাম যে x1 y1 x2 y2 এবং x3 y3 যদি ত্রিভুজের ক্ষেত্রফল হয় তাহলে এই মানগুলোকে বসিয়ে ওরকম ভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যাবে। তাহলে যেহেতু এখানে আমরা সি এর মান বের করে ফেলতে পারলাম, সি এর এ এর স্থানাঙ্ক বের করে ফেলতে পারলাম, কাজে আমরা অবশ্যই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এক্ষেত্রেও বের করতে পারবো। এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা নিজেরা বাসায় এটা করবে। হয়তো এখানে একটু ক্যালকুলেশনটা ডিফিকাল্ট হবে, কিন্তু যে ক্যালকুলেশন হবে সেটা সবই তোমাদের আয়ত্তের ভিতরের ক্যালকুলেশন। আশা করি তোমরা এটা করতে তোমাদের সমস্যা হবে না। পরবর্তীতে এখানে আমরা কোশ্চেন নাম্বার 7 দেখি। এবিসি তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এরকম, এখানেও a + 1 b এবং ab ac এর দৈর্ঘ্যের, ab এর দৈর্ঘ্য ac এর দৈর্ঘ্যের দ্বিগুণ হলে a এর সম্ভাব্য মান বের করা, একই রকম 6 এবং 7 নম্বর অঙ্কে একই রকম। আর এরপরে যেগুলো হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফল পদ্ধতি 2 ব্যবহার করে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল বের করব। আর ত্রিভুজের শীর্ষ, চতুর্ভুজের 4টি শীর্ষ দেওয়া আছে এখানে। এখন এখানে বলছে পি, এই ডি হচ্ছে P3। এখন বলছে যে শীর্ষসমূহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত, এটাও বলা হয়েছে। কাজে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ হলে, অর্থাৎ এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা ওই x1 y1 x2 y2 x3 y3 x4 y4 এরকম ভাবে এটাকে ধরে ক্ষেত্রফল যে এক্সপ্রেশনটা হবে, সেই এক্সপ্রেশনটাকে আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের, বলছে যে চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ হলে পি এর মান বের করো। আচ্ছা, এই অঙ্কটা আমরা একটু করি, আমরা একটু লিখি। এখানে বলছে এবিসিডি চতুর্ভুজ, এবিসিডি চতুর্ভুজ, আর এর স্থানাঙ্ক হচ্ছে, এর স্থানাঙ্ক হচ্ছে 3 4, এর স্থানাঙ্ক হচ্ছে 3 4 4, বি এর স্থানাঙ্ক হচ্ছে, বি এর স্থানাঙ্ক হচ্ছে -4 2, -4 2, বি এর স্থানাঙ্ক হচ্ছে -4 2, আর সি এর স্থানাঙ্ক হচ্ছে 6 -1, সি এর স্থানাঙ্ক হচ্ছে 6 -1, 6 -1। তোমরা বিন্দুগুলোকে আরেকটু দূরে দূরে লিখলে এভাবে লেখা সহজ হবে, আমি যেভাবে লিখতেছি। তারপর ডি এর স্থানাঙ্ক হচ্ছে P3, ডি এর স্থানাঙ্ক হচ্ছে P3, P3। তাহলে এই হচ্ছে এবিসিডি। তাহলে আমরা ক্ষেত্রফল বের করার জন্য আবার 3 4টা অতিরিক্ত নিব, এই 3 4টা অতিরিক্ত নিব। আর ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যদি লিখি, এবিসি এর ক্ষেত্রফল বিন্দু সমূহকে ঘড়ির কাঁটার বিপরীত দিকেই আছে যদি আমরা ধরে নেই, তাহলে 3 4, তাহলে এটা হচ্ছে 3 4 আর -4 2 আর 6 -1, 6 -1, আবার নিতে হবে 3 4। এই হচ্ছে ত্রিভুজ এবিসি আর এবিসিডি। বলা হয়েছে যে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে আমরা লিখব এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ, তার মানে ত্রিভুজ 2 অফ ত্রিভুজ এবিসি ইকুয়ালস টু এবিসিডি।
তাহলে আমরা এবিসি এর ক্ষেত্রফল যখন বের করব তখন এখানে একটা হাফ দিতে হয়, কাজে যেহেতু 2 থাকবে কাজে আমরা হাফটা দিব না। 3 minus 4 6 3 আর 4 2 minus 1 4, এইটা ইকুয়ালস টু এবিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখানে হাফটা হবে, হাফ হচ্ছে 3 4 minus 4 2 6 minus 1 p 3 এবং 3 4, এই আমরা লিখলাম। এখন আমাদের সেই ক্ষেত্রফল বের করার যে নিয়ম, সেই নিয়মে আমরা এই পাশে লিখতেছি। এটা হচ্ছে 3 into 2, 3 into 2 হচ্ছে আমাদের 6, তারপরে -4 into -1 হচ্ছে +4, তারপরে 6 into 4 হচ্ছে 24 +24। এটা থেকে আমাদের বিয়োগ করতে হবে -4 into -4, that is -4 into -4 হচ্ছে -16, সরি 4 into -4, 2 into 6 হচ্ছে +12, তারপর হচ্ছে -1 into 3 হচ্ছে -3। এই হচ্ছে বাম পাশে, আর ডান পাশে হবে হচ্ছে হাফ ইন্টু 3 into 2 হচ্ছে 6, -4 into -1 4, 6 into 3 হচ্ছে 18 +18, আর p into 4 that is 4p, এটা থেকে বিয়োগ করতে হবে আমাদের -4 into -4, সরি +4 into -4 হচ্ছে -16, তারপরে +12, তারপর হচ্ছে -1 into p হচ্ছে -p, তারপরে 3 into 3 হচ্ছে +9। আচ্ছা, এখন আমরা বাম পাশে যেটা পাচ্ছি সেটা হলো এটাকে 6 আর 4 হচ্ছে 10, 10 আর 24 হচ্ছে 34, এই আমরা এখানে 34 লিখলাম। 34 থেকে বিয়োগ করতে হবে -16 -3 হচ্ছে -19 +12, -19 +12 হলো -7, তাহলে -7 হচ্ছে +7, তাহলে 34 + 7, বাম পাশে হচ্ছে 34 + 7 41 ইকুয়ালস টু ডান পাশে হাফ ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 6 4 হচ্ছে 10 38, তাহলে 38 + 4p, 38 10 সরি 38 না, এটা হবে হচ্ছে 28, 6 4 হচ্ছে 10, 10 আর 18 হচ্ছে 28, 28 + 4p, এখানে মাইনাস হবে, তাহলে এটা হচ্ছে -16 আর 9, -16 আর +12 হলো -4 + 9, -4 + 9 হচ্ছে +5, +5 - p, তাহলে 5 - p এর নেগেটিভ, 5 - p এর নেগেটিভ, তার মানে -5 + p, এই হচ্ছে আমাদের ডান পাশে। তাহলে এখান থেকে আমরা পেলাম 41 into 2 that is 82, এটাকে আমরা 2 দিয়ে গুণ করলে 82 ইকুয়ালস টু, এটা হচ্ছে 5p, আর 28 - 5 হচ্ছে 23, 5p - 23, 5p + 23, 28 - 5 হচ্ছে 23, তাহলে 5p + 23, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 5p equals to 82 - 23, 82 - 23, 82 - 23, 82 - 23, তাহলে 3 আছে 2 হবে 9 হলে, আর এখানে হচ্ছে 2, 8 - 2, 8 - 2 equals to হলো আমাদের 8 - 2 equals to সরি 8 - 3 হচ্ছে 5, 59, হ্যাঁ, তাহলে 5p equals to 59, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি p equals to 59/5। তাহলে এখানে আমাদের এটাই ছিল যে কোশ্চেনটা কি ছিল, পি এর মান নির্ণয় করো, এবিসি ক্ষেত্রফলের ক্ষেত্রে পি এর মান নির্ণয় করো। তাহলে আমরা পি এর মান বের করলাম। আমি যে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশনের মধ্যে হতে পারে আমি ক্যালকুলেশনে হয়তো ভুল করে থাকতে পারি, আমি ক্যালকুলেশনটা আবার চেক করব, চেক করলে বোঝা যাবে যে এটা ভুল হয়েছে কিনা। কিন্তু যে প্রসিডিওরে আমি এই ক্যালকুলেশনটা করলাম সেই প্রসেসেই এই ক্যালকুলেশন করতে হবে। এখানে আরেকটা
ভুলের সম্ভাবনা আছে। ওরা অঙ্কটাতে যেটা বলছে যে শীর্ষসমূহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত, এটা বলাই হয়েছে এবিসিডি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত। তাহলে আমরা কিন্তু এখানে ধরে নিছি যে এবিসিডি নিলেই ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে, আর এবিসিডি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় তাহলে এবিসিও ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে। কাজে এখানে ভুল হওয়ার সুযোগ নাই। কাজে আশা করি অঙ্কটার ক্যালকুলেশন ভুল হয় নাই। তো তোমরা এরপরে এই চ্যাপ্টারের অন্যান্য অঙ্কগুলো চেষ্টা করবে এবং চেষ্টা করে আশা করি তোমরা পারবে। তা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে এই পরবর্তী লেকচারে যাব, স্থানাঙ্ক সম্পর্কিত পরবর্তী লেকচারে, যেখানে আমরা সরলরেখার ঢাল সম্পর্কে জানব। তো আজকের আলোচনা এখানে শেষ করতেছি। তোমরা এই লেকচার ভালো করে দেখো, আর কোনো কিছু না বুঝলে তোমরা পরবর্তী ক্লাসে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। আল্লাহ হাফিজ।